This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটি খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। বাংলায় এসআইআর নিয়ে সুর সপ্তমে তুলেছে এবারে বিজেপি। যেমনটা জানা যাচ্ছে, বাংলায় এসআইআর করতে চরম লড়াই হবে। রাজ্যে এসআইআর চালু হলে তৃণমূলের মুখোশ খুলে যাবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে রাজ্যে এসআইআর করতে হবে, হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। আমরা জানি কিভাবে লড়াই করতে হয় এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চরম লড়াই হবে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উড়ে যাবে। আমি আবার বলছি, যা যা করা উচিত, প্রয়োজনে যদি কলকাতার সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে। যদি এসআইআর করতে না দেয়, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আপনি বেগবাগান, আপনি রাজাবাজার, সেখানে এসআইআর করতে পারবেন না। তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে, সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে, যা করা দরকার করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছিলেন, তার কি বক্তব্য ছিল, শোনাই আপনাদের। একটা এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গডমিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে, তাহলে তো সেই সরকার অবৈধ। এসআইআর বা স্যার, ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে নিয়ে। এদের ক্ষমতা থাকলে এরা আটকে রাখাবে। আর এই বিষয় নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য, শোনাই আপনাদের। বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। এদিকে এই ভোটার তালিকা সংশোধনের কাজে যে সমস্ত রাজ্য সরকারের অফিসাররা রয়েছেন, সেরকমই 4 অফিসার যাদেরকে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন, সেই 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এবার মুখ্য সচিবকে, রাজ্যের মুখ্য সচিবকে ডেডলাইন দিল নির্বাচন কমিশন। 2 ইআরও 2 AEROর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নেওয়া হলো না, কাল দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলা হয়েছে। এখনো কেন নির্দেশ কার্যকর হয়নি, মুখ্য সচিবকে চিঠি সিইও দপ্তরে। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে 2 WBCS অফিসার সহ 4 আধিকারিককে সাসপেন্ড এবং এফআইআর করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু প্রশাসন এখনো কোনো পদক্ষেপ না করায় মুখ্য সচিবকে চিঠি সিইও দপ্তরে। এদিকে ঝাড়গ্রামে যখন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই সরকারি আধিকারিক বা সরকারি অফিসারদের পাশে দাঁড়িয়ে পাল্টা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন সেদিন শুনবো। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। এদিকে এই এসআইআর ইস্যুতে রাজ্যের শাসক দলকে বারবার দিচ্ছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি। সবে টাইট দিতে শুরু করেছে নির্বাচন কমিশন। 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে, সবে ট্রেলার দেখানো শুরু। কটাক্ষ সুকান্ত মজুমদার। দেখুন, পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি। সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। 3টে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে, 3টে অবধি সময় দেওয়া আছে ওই 4 জন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
দেখুন না কি হয় ধীরে ধীরে, সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে, এই রাজ্য সরকার ট্যাফু করতে পারবে না এবং 50-এর নিচে সিট নেমে যাবে। আর এবারে নজর রাখবো মুর্শিদাবাদের লালগোলার দিকে। এবারে লালগোলায় বিডিওর বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, বেআইনিভাবে বিএলও নিয়োগের অভিযোগ। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে, অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল এবং আইপ্যাকের নির্দেশেই বেআইনি কাজ করছেন বিডিও, অভিযোগ শুভেন্দুর। লালগোলার বিডিওর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা, যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট বিডিওর কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো। বিরোধী দলের দলনেতা হয়ে কলকাতা পুলিশের কমিশনার সম্পর্কে যে ভাষায় মন্তব্য করেছেন, তারপরে সকালবেলা তিনি এরকম করেন, বিকেলবেলা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কথা বলেন। আসলে উনি রাজনৈতিকভাবে যে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন, ভেবেছিলেন সহজেই ক্ষমতা দখল হয়ে যায় বাংলা, সেটা হচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্ব ওনার উপর ভরসা রাখছেন, হয়তো সেই সমস্ত দিক থেকে ওনার হতাশা ফুটে উঠছে। রাজ্যে যখন ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে, ঠিক সেই সময় রাজ্যে আবারও বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। আর এবার গোসাবার 4 বছর আগে অনুপ্রবেশ, তারপর রীতিমতো ঘর সংসার পেতে বসেছিল বাংলাদেশি। তারপরেও এতদিন কেউ টেরই পায়নি। অবশেষে গোসাবা থেকে গ্রেপ্তার বাংলাদেশি সিরাজ শেখ। কি কারণে 4 বছর ধরে ভারতে, সঙ্গে আর কারা ছিল? তদন্তে সুন্দরবন উপকূল থানার পুলিশ। এবার একটু কোচবিহারের দিকে নজর রাখা যাক। খুন হওয়া তৃণমূল নেতার বাবা এই মুহূর্তে বিস্ফোরক দাবি করছেন, আমরা থাকাতে অনেকের অসুবিধা হতে পারে। নেতা নেত্রীরা টাকা চেয়ে না পাওয়ার কারণেই হয়তো খুন, দাবি নিহত তৃণমূল নেতা অমর রায়ের বাবা। খুনের নেপথ্যে অমরের সঙ্গী অরূপ রায়ের দিকেও সন্দেহ করছেন তার বাবা। অঞ্চলে যদি কোনো আমাদের নেতা নেত্রীরা কোনো গণ্ডগোল করে, কোনো যদি খাওয়া দাওয়ার ধান্দা করে, আমরা এটা বিরোধ ছিলাম পুরোপুরি। আমরা এটা করতে দেইনি কাউকে। এটার থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি বা আমার ওয়াইফ কারো কাছে 10 টাকা দিয়ে খরচ করছে, এটা আমরা কেউ বলতে পারবো না। এখন মানুষের তো নানান রকম হতে পারে, কারো হয়তো স্বার্থ আঘাত হয়েছে, এরা হতে পারে। আমাদের জন্য কারো কামাই হচ্ছে না, এটাও হতে পারে। কোনো নেতা নেত্রীরা যদি পয়সা দেয়, আমি পয়সা দেবো না, এটাও হতে পারে। এই ধরনের একটা ব্যাপার আছেই। অর্থাৎ কোচবিহারের ঘটনা থেকেও কোথাও শাসক ভার্সেস শাসক, এই দিকেই কি ইঙ্গিত করলেন নিহত যুবকের বাবা? কোচবিহারের যুব তৃণমূল নেতা খুনের 20 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো দুষ্কৃতীরা অধরা। গতকাল পুন্ডিবাড়িতে দিনে দুপুরে শুট আউটের ঘটনার যে সমস্ত জায়গায় বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে এসেছে, সেই জায়গাগুলোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মালদাতে, ইংরেজবাজার এবং কালিয়াচকে, অন্যদিকে নৈহাটিতেও তৃণমূলের নেতাকে গুলি করার ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে, বজবজ, ভাঙড় এবং সিউড়িতেও। তৃণমূল নেতা অমর রায় খুনের প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তারির দাবিতে কোচবিহারে মিছিল করে তৃণমূল কংগ্রেস। বিজেপির দিকে এদিকে অভিযোগ করছে রাজ্যের শাসক দল। গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং ডাওয়াগুড়ি এলাকায় কোচবিহার 1 নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে, অথচ সে আজকে বাজার করতে গিয়েছে, সেখানে তাকে যদি দিনের বেলা শুট আউট করা হয়, নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে। দিনের বেলা এত ভরা এলাকায়, গরুরহাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো, এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি। এই মুহূর্তে বলতে পারছি না, তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব প্রধানের ছেলে এবং সে নিজেও যুব নেতা এবং সে এলাকায় লিড করে দলের হয়ে। স্বাভাবিকভাবে তার এই মৃত্যু, তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। শুভেন্দু অধিকারীর উপরে হামলা চালানো হয়েছিল কুচবিহার যাওয়ার পথে। তো বারবার করে আমরা বলেছি যে কুচবিহারের আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি হয়েছে এবং তার দায় এড়িয়ে যেতে পারে না কুচবিহারের এসপি এবং কুচবিহারের 3
অতি শক্তিশালী নেতা উদয়ন বাবু, পার্থপ্রতিম বাবু এবং অভিজিৎ বাবু। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে শাসক দলের নেতার এইভাবে দিনে দুপুরে খুন হয়ে যাওয়াটা আসলে কুচবিহারের দুষ্কৃতির রাজেরই একটা চিহ্ন মাত্র।